নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের কিছু বক্তব্যকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সেই বক্তব্যের উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে এই বক্তব্য, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোহন ভাগবত যে সমস্ত মন্তব্য করেছেন, তিনি বলেছেন প্রকৃত সেবক যিনি হবেন তার অহংকার থাকবে না। দ্বিতীয়ত তিনি মন্তব্য করেছেন এবারে নির্বাচনে যেভাবে প্রচার চালানো হয়েছে, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রচার চালিয়েছে, তাতে মর্যাদা লঙ্ঘিত হয়েছে। তিনি মনে করছেন যে বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বী মনে করা উচিত, কখনোই প্রতিপক্ষ বা শত্রু নয়। এই ধরনের মন্তব্য করেছেন মোহন ভাগবত। এবং এরপর তিনি বলেছেন মণিপুর জ্বলছে 1 বছর ধরে, এই আগুন কে নেভাবে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে আরএসএস এবং বিজেপির সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে। আমরা জানি আরএসএস এর রাজনৈতিক মুখ হলো বিজেপি। সেখানে দাঁড়িয়ে মোহন ভাগবতের এই সমস্ত মন্তব্য, এই সমীকরণ ঠিক কোথায় দাঁড়িয়ে, সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে শুধু নিউ ইয়র্ক থেকে রয়েছেন লেখক, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মী পার্থ ব্যানার্জি। পার্থবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। কোথাও কি সুর কেটেছে, কি মনে হচ্ছে আপনার? না, আমার কোনো সুর টুর কেটেছে বলে মনে হচ্ছে না। এটা একটা চালাকি। আমি তো আরএসএস এর সঙ্গে প্রায় 20 বছর আমি যুক্ত ছিলাম, ওদের থেকে চিরকালের মতো বেরিয়ে আসার আগে। সেও বহুকাল হয়ে গেছে, 40 বছর আগে আমি ছেড়ে চলে এসেছি। কিন্তু ওদের যে সমস্ত দর্শন, ওদের যে কাজ করার যে কায়দাগুলো, কৌশলগুলো, ওদের যে অ্যাক্টিভিজম, ওদের রাস্তায় নেমে কিভাবে ওরা সংগঠন করে, কিভাবে ওরা প্রচার চালায়, এই সমস্ত কিছু আমি খুব ভালো করে জানি। আমার বইগুলোতে আমি সে সমস্ত কথা খুব পরিষ্কারভাবে লিখেও রেখেছি, বাংলা এবং ইংরেজিতে। ফলে আমার কাছে ওদের এই যে জিনিসগুলো, এইগুলো কেবলমাত্র একটা সাজানো গল্প ছাড়া আর কিছুই নয়। কারণ এখন ওরা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো কিন্তু ওরা 10 বছরে একবারও বলেনি। এখন ওরা যেহেতু বিজেপি যেটা চেয়েছিল যে একেবারে সর্বময় কর্তৃত্ব এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতা, আপকি বার 400 পার, সেসব তো কিছুই হয়নি। এবং সবচাইতে বড় কথা, ওদের যে রাম মন্দিরের যে ইস্যু, সেটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। অযোধ্যার মতন জায়গাতে ওরা প্রচণ্ডভাবে নির্বাচনে হেরে গেছে, এবং যেখানে যেখানে ওরা রাম মন্দির নিয়ে রাজনীতি করেছিল, প্রত্যেকটা জায়গাতে ওরা সাংঘাতিকভাবে হেরে গেছে। উত্তরপ্রদেশে ওরা একেবারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, যেটা ওরা বোধহয় স্বপ্নেও ভাবতে পারিনি। তো এই সমস্ত কারণে এখন ওদের একটা মেক ওভার দরকার। মেক ওভার মানে হচ্ছে নিজেদেরকে একটা নতুন মুখ দেওয়া দরকার, একটা বিবেকের মুখ দেওয়া দরকার সাধারণ মানুষের জন্য। সেই জন্য আজকে ওরা এই সমস্ত কথাবার্তা বলছে। আপনার কি মনে হয় যে এটা বেশ কিছুটা সুবিধাবাদী একটা অবস্থান নেওয়ার? নির্বাচনের আগে এই কথাগুলো বলতে পারতো আরএসএস, তাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারতো, নাকি তখন তারা অপেক্ষা করছিল যদি 400 পার হয় সেক্ষেত্রে তার যা যা সুবিধা সেগুলো পাওয়া যাবে? এখন যখন 400 পার হলো না, এইরকম 250-এর মধ্যেই বিজেপি আটকে গেল, সেই সময় এই বক্তব্যগুলো তুলে আনা হচ্ছে। হ্যাঁ, আমরা তো রাস্তায় নেমে কাজ করেছি। আপনি হয়তো জানেন, আপনারা, যে আমি এদেশ থেকে সব কাজকর্ম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি দেশে চলে গিয়েছিলাম, এবং বলতে গেলে সেই জানুয়ারি মাস থেকে আর এই জুন মাসের 18 তারিখ পর্যন্ত আমি দেশেই ছিলাম। আমি সবে 2-3 দিন হলো ফিরে এসেছি আমেরিকাতে। ফলে আমি রাস্তায় নেমে যে কাজগুলো করেছি, এবং আমি একা তো করিনি, অসংখ্য মানুষের সঙ্গে কাজ করেছি। এবং আমরা যেখানে যেখানে গেছি সব জায়গাতেই আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, যে এই যে বিজেপির যে অহংকার, এবং বিজেপির মোদির যে একটা নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা, হ্যাঁ, এবং তার যে আকাশচুম্বী যে উদ্ধত্ত, সেই জিনিসগুলো মানুষ একেবারেই ভালো চোখে দেখেনি। এবং এত বড় প্রোপাগান্ডা মেশিন, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কালো টাকা, সাদা টাকা নির্বাচনের প্রচারে ব্যয় করা, টেলি প্যাসেঞ্জারি করা। মোদি তো মনে হচ্ছিল যে উনি বোধহয় এখন পশ্চিমবঙ্গেই থেকে যাবেন, আর এখান থেকে কোথাও যাবেন না। তো এই যে এই সমস্ত করার পরেও তারা যে নির্বাচনে এরকম শোচনীয়ভাবে পরাজিত হলো পশ্চিমবাংলায় এবং উত্তরপ্রদেশের মতন জায়গায়, যেটা আগেই বললাম, যে যেখানে রাম মন্দিরটাকে ওরা সাংঘাতিকভাবে একটা ইস্যু করার চেষ্টা করেছিল নির্বাচনে জেতার জন্য, সেখানে এরকম শোচনীয়ভাবে পরাজিত হলো। ফলে আরএসএস এখন খুব বিপদে পড়েছে। আরএসএস এর একটা নতুন একটা মুখ দরকার, একটা চেহারা দরকার, যে যাতে তারা নিজেদেরকে একটা এই সমস্ত রাজনীতির নোংরামির ঊর্ধ্বে, মোদির
ঔদ্ধত্যের ঊর্ধ্বে, মণিপুরের ঊর্ধ্বে, তাদের যে ঘৃণার রাজনীতি, ভয়াবহ দাঙ্গার রাজনীতি, রক্তপাতের রাজনীতি, তার ঊর্ধ্বে তারা এরকম ভাবে একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই জন্যই তারা আজকে এই সমস্ত কথা বলছে। কিন্তু গত 10 বছর ধরে 2014 থেকে 2024 পর্যন্ত তাদের কখনো এইসব কথা বলতে শোনা যায়। আমরা যে দেখেছি এই নরেন্দ্র মোদীর এই 10 বছরের যে ক্ষমতায় থাকা, সেখানে আমরা দেখেছি আরএসএস কি খানিকটা নরেন্দ্র মোদী নিজে যেভাবে এগিয়ে এসেছেন, সমস্ত কিছুতেই মোদীর গ্যারান্টি, মোদী সমস্ত কিছুতে এগিয়ে আসছেন, আরএসএস খানিকটা অপ্রাসঙ্গিক কি হয়ে যাচ্ছিল? এদের ভেতরের সমীকরণটা ঠিক কি? আপনি ভেতরে থেকে অনেকদিন জানেন বিষয়টা। আমার যেটা মনে হয়েছে, দেখুন আমি তো এখন আর আরএসএস এ নেই, আমি বহুকাল আগে আরএসএস ছেড়ে চলে এসেছি, কিন্তু আমি ওদের খুব ভালো করে মনিটর করি, ওদের সম্পর্কে লেখালেখি করি, কিছু কিছু আরএসএস এর লোকজনের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, এবং তাদের কাছ থেকে আমি বোঝবার চেষ্টা করি যে তারা কি ভাবছে। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আরএসএস এর মধ্যে একটা একটা সেকশন আছে, একটা অংশ আছে, তারা এই সমস্ত ব্যাপারে সাংঘাতিক বিরক্ত। তারা এই মোদী নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা, আমি বায়োলজিক্যাল সৃষ্টি নই, আমি মনে করি যে আমি সবকিছুর ঊর্ধ্বে, আমি একটা দৈব ক্ষমতা ধারণ করি, এবং আমার গ্যারান্টি, আমার গ্যারান্টি, আমার গ্যারান্টি, মোদী সরকার, এই যে সমস্ত কিছুর মধ্যে যে একটা প্রচন্ড জঙ্গি একনায়কতন্ত্রের যে ঔদ্ধত্য, যেটা আমরা মোদীর মধ্যে আমরা গত কয়েক বছর ধরে দেখেছি, সেটা আরএসএস এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা, দেখুন আরএসএস সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা থাকতে পারে, কিন্তু একটা জিনিস যেটা আমি ভেতর থেকে যেটা দেখেছি, কারণ আমার বাবা তো সারা জীবনের আরএসএস এর কর্মী ছিলেন, প্রচারক ছিলেন, এবং অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, নানাজি দেশমুখ, আরএসএস এর ভাওরাও দেওরাস, অসংখ্য মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি একেবারে ছোটবেলা থেকে। তো এরা মানুষ হিসেবে এরা কিন্তু আগেকার দিনের যে আরএসএস, তার মধ্যে একটা আদর্শবাদ ছিল, তার মধ্যে একটা সততা ছিল, এবং তার মধ্যে একটা ত্যাগের ব্যাপার ছিল, যেটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাদের দর্শনটাকে আমরা সমর্থন না করতে পারি, তাদের ফ্যাসিজমকে আমরা সমর্থন করতে না পারি, তাদের ইসলাম বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি, খ্রিস্টান বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি, কমিউনিস্ট বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি, কিন্তু মানুষ হিসেবে আগেকার দিনের আরএসএস এর অনেক মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, তারা অন্যরকম ছিল, এবং তাদের সেই যে ধারাটা এখনো কিন্তু আরএসএস এর অনেক লোকের মধ্যে সেই ধারাটা এখনো বহমান, এবং তারা এই মোদির এই ভয়ঙ্কর ঔদ্ধত্য, মোদি গ্যারান্টি, এবং দুবেলা লক্ষ লক্ষ টাকা দামের পোশাক পরিবর্তন করা, কোটি কোটি টাকা খরচা করে নির্বাচনী প্রচার করা, এবং এক টানা ঘৃণামূলক ক্যাম্পেন, মিথ্যা ক্যাম্পেন, গুজব ছড়ানো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ওরা ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখেনি এবং ভালো চোখে দেখে না। কিন্তু মুশকিল হচ্ছে যে ওরা যেহেতু একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট অর্গানাইজেশন, ঠিক যেমন হিটলার এবং মুসোলিনির ফ্যাসিস্ট অর্গানাইজেশন ছিল, তাদের আদলেই তো আরএসএসটা গড়ে উঠেছিল 1925 সালে। ফলে ওদের একটা জিনিস হচ্ছে যে ওরা যতই যাই হোক না কেন, ওরা প্রকাশ্যে রাস্তায় সেই সমস্ত কখনো নিজেদের ক্ষোভের কথা কখনো ওরা বলবে না, ওরা সেটাকে নিজের মনের মধ্যেই রেখে দেবে, নিজেদের সার্কেলের মধ্যে আলোচনা করবে। ফলে তাদের যেই ক্ষোভ, তাদের যে এই বিরক্তি, তাদের যে এমনকি তাদের যেই হতাশা, সেটার কথা আমরা সাধারণ মানুষ বাইরে থেকে কখনো জানতে পারি। আর নতুন যুগের যে আরএসএস বা নতুন যুগের যে বিজেপি, তাদের মধ্যে এই ঔদ্ধত্য, এই দাম্ভিকতা এবং একটা চরম ঘৃণার রাজনীতি, ইসলামোফোবিয়া, এবং গণতন্ত্রকে সম্পূর্ণভাবে তুচ্ছতাচ্ছিল্য করা, সোশ্যালিজমকে তুচ্ছতাচ্ছিল্য করা, নেহেরু, ইন্দিরা গান্ধী এবং এখন রাহুল গান্ধীর মতন মানুষকে একেবারে রাস্তার ধুলোয় টেনে নামানো, এবং তাদের যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেল, তাদের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দেখলে মনে হয় যে আমাদের সময় যে আরএসএস ছিল বা আমার বাবার সময় যে আরএসএস ছিল, সেই আদর্শ ভিত্তিক, তিতিক্ষা ভিত্তিক আরএসএস আজকে একটা সুদূর অতীতের ইতিহাস।
আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে চলেছেন আরএসএস সেটা পছন্দ করেনি, কোথাও আরএসএস এর রাশ আলগা হয়েছে অনেকটা, এবং সেই ক্ষোভ থেকেও এই বক্তব্য উঠে আসতে পারে। হ্যাঁ, তার থেকেও উঠে আসতে পারে। আরএসএস এর রাশ আলগা হয়ে যাচ্ছিল, কারণ এইবারে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ওদের যে সমস্ত লোকেরা আছে, এই নাড্ডা বা এই ধরুন এদের যে উমা ভারতী, রীতাম্বরা ব্র্যান্ডের যে আরএসএস, তাদের মানে যে বিজেপি, তাদের সঙ্গে আরএসএস এর যোগসূত্রটা মনে হয় আমার যে আগের মতন আর তেমন ছিল না। এবং নাড্ডা তো প্রকাশ্য মিটিং এ পর্যন্ত বলেছেন যে আরএসএস কে আমাদের এখন আর দরকার হবে না, আমরা এখন আরএসএস কে ছাড়াই আমরা নিজেরা চলতে পারবো। এটা এমন একটা কথা যে যার তাৎপর্য অত্যন্ত গভীর, এবং এর থেকে বোঝা যায় যে আরএসএস এর মধ্যে একটা ক্যাজম বা একটা একটা দেওয়াল, বিভেদ রেখা একটা তৈরি হয়েছিল মোদির বিজেপি সম্পর্কে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং অনেকের সঙ্গে কথা বলেও আমি সেইটাই অনুভব করেছি। আরএসএস এর সঙ্গে যারা এখনো যুক্ত বা একসময় যুক্ত ছিলেন আমার মতোই, যারা বেরিয়ে এসেছে, তাদের সঙ্গে আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং তাদের কাছ থেকেও আমি একই গল্প আমি শুনেছি। কিন্তু যেটার কথা এই মোহন ভাগবতরা কখনো বলবে না, কারণ এরা তো মানে এদের দেখুন, এদের ব্যাপারটা হচ্ছে যে এরা মানুষ হিসেবে কেমন তাদের কিছু যায় আসে না। আসল ব্যাপার হচ্ছে যে এরা যেন তেন প্রকারেণ এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে চিরকালের মতন ধ্বংস করে দিয়ে একটা হিন্দুত্ববাদী জঙ্গি স্বৈরতান্ত্রিক একটা সিস্টেম এরা কায়েম করতে চায়, যেটা চরম পুঁজিবাদে আমেরিকান মডেলের দ্বারা পরিচালিত। সুতরাং ওরা ব্যক্তিগত জীবনে ওরা কি, ওরা কৌপিন পরে না ওরা মার্সিডিজ চড়ে, তাতে কিছু যায় আসে না। ওদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা কিন্তু সেই 1925 সাল থেকে আর আজকে এই 2024 সাল 100 বছর হতে চললো, বিন্দুমাত্র বদলায়নি, বরঞ্চ আরো বেশি ক্ষমতার দম্ভে আরো তারা ধর্মান্ধ এবং একটা জঙ্গি হিংস্র একটা সংগঠনে পরিণত হয়েছে। এবং মানবিক যে সমস্ত মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলো তাদের যে সামগ্রিকভাবে যে সাংগঠনিক যে চেহারা, তার থেকে ক্রমশই বিলুপ্ত হচ্ছে। এই যে আপনি বললেন যে বিজেপি নেতারা, জেপি নাড্ডার বক্তব্য যেমন উঠে এসেছে কয়েকদিন আগে, যে বিজেপি এখন স্বয়ং সম্পূর্ণ, তাদের এখন আর আরএসএস এর ছত্রছায়ায় থেকে তাদের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার দরকার নেই, অনেকটা এরকমই মন্তব্য করেছেন। তো সেক্ষেত্রে কি মনে হয় আরএসএস এরও ক্ষোভ রয়েছে, বিজেপিও এই ধরনের মন্তব্য করছে, ভবিষ্যতে কি আলাদা হয়ে দুটো আলাদা দল হিসেবে পথ চলার সূচনা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে? সম্ভাবনা ছিল যদি এবারে যদি ওরা অনেক বেশি সিট নিয়ে 370 বা 400 পার ইত্যাদি সেই রকম একটা জায়গায় যদি ওরা আসতো, তাহলে সেই সম্ভাবনাটা ছিল। কিরকম? কারণ আমি আগেও বহু আলোচনায় বলেছি যে ওরা ভারতের সংবিধানকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিয়ে ওদের নিজেদের যে হিন্দুত্ববাদী জঙ্গি যে সংবিধান, সেটা চালু করার, সেটা কায়েম করার অত্যন্ত বাস্তব সম্ভাবনা ছিল। কিন্তু এখন যেহেতু সেটা একেবারেই হলো না, এবং বিজেপিকে, আমার ধারণা বিজেপি আরো অনেক কম সিট পেয়েছে, কিন্তু ওরা নানান রকম ম্যানিপুলেশন করে তারা এই একটা সরকারে থাকার মতন একটা নাম্বার সংখ্যা তারা সংগ্রহ করেছে। এবং আরএসএস এর কর্তৃত্ব ছাড়া বিজেপি এখন আরো বেশি অক্ষম এবং অচল, কারণ এখন আরএসএস এর গ্রিপটা তাদের মধ্যে আরো জাঁকিয়ে বসবে। এবং ঠিক পশ্চিমবঙ্গের যে অবস্থা, যে আরএসএস এর সেই রকম সাংগঠনিক শক্তি নেই বলে পশ্চিমবঙ্গে বিজেপি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেও এবং মোদির ডেলি প্যাসেঞ্জারি করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে তারা কিছুতেই ক্ষমতা দখল করতে পারছে না। ঠিক সেই রকম সারা ভারতে আরএসএস এর সাংগঠনিক নেটওয়ার্ক ছাড়া এবং ওদের তাত্ত্বিক পরামর্শ ছাড়া বিজেপি এককভাবে আরএসএস এর বাইরে গিয়ে তারা ভারতে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে কি মনে হয়, আরএসএস চাইছে তাদের ইমেজটা কিছুটা সংশোধন করতে, একটা অন্যরকম ভাবমূর্তি তুলে ধরতে, যেখানে নরেন্দ্র মোদী আছেন এই মুহূর্তে সরকারের প্রধান, এই মুহূর্তে বিজেপি দলের প্রধান হয়ে রয়েছেন নরেন্দ্র মোদী, তাহলে কি তারা নরেন্দ্র মোদীকে এবার সরানোর চেষ্টা করতে পারে? আমার তাই ধারণা। নরেন্দ্র মোদী এবং আরএসএস এর মধ্যে সংঘাত তাহলে কি অনিবার্য?
অনিবার্য এবং সংঘাত, এটা তো আমরা বাইরে থেকে কোনোদিনও জানতে পারবো না, কিন্তু আমাদের যে এডুকেটেড যে গেস, যে যে আমাদের শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে যে আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা, এবং আমার ক্ষেত্রে ওদের সঙ্গে দীর্ঘকাল ওঠা বসা করার যে অভিজ্ঞতা, তার ভিত্তিতে আমার নিজের ধারণা, আমি ভুলও হতে পারি, আমার আমার ভবিষ্যৎবাণী হচ্ছে যে 75 বছর নরেন্দ্র মোদীর বয়স হলে ওরা নরেন্দ্র মোদীকে একটা বিরাট রাজকীয় সংবর্ধনা দিয়ে ওরা নরেন্দ্র মোদীকে অবসর গ্রহণ করতে বাধ্য করবে, এবং অন্য একজনকে নিয়ে এসে ওরা প্রধানমন্ত্রী পদে বসানোর চেষ্টা করবে। কারণ নরেন্দ্র মোদী আগেও অনেকবার বলেছেন যে তিনি নাকি অটল বিহারী বাজপেয়ীর ওই 75 বছর বয়সে বানপ্রস্থ নেওয়ার হিন্দু ধর্মের দর্শনেই তিনি বিশ্বাস করেন। ফলে তার এখন 72 না 73 হয়েছে, 75 হয়ে গেলে তিনি যদি অবসর গ্রহণ করে বানপ্রস্থে যান, তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না। আমার ধারণা যে সেই রাস্তাতে ওরা হাঁটবে। কিন্তু সেক্ষেত্রে তাহলে পরিস্থিতি কিরকম দাঁড়াবে? নরেন্দ্র মোদী সম্পর্কে আমরা যেরকম জানি যে তিনি ক্ষমতা কখনোই ছাড়বেন না, এরকমই একটা ইমেজ তার। আরএসএস চেষ্টা করবে তাকে সরাতে, তাহলে সেই লড়াইটা, সেই পথটা কতটা মধুর হবে বলে আপনার মনে হয়? পথটা মধুর হবে না, কিন্তু আমার দীর্ঘকালের ধারণা হচ্ছে এই গত 10 বছর ধরে এই বিজেপির রাজনীতি, আরএসএস এর রাজনীতি ফলো করে আমার ধারণা হয়েছে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর খুব বেশি দিন থাকবেন না। তার ফল কি হবে, কিভাবে ওরা সেটাকে করবে, সেটা আমি জানি না, কিন্তু আমার ধারণা যে ওরা কোনো একটা সরাসরি কোনো একটা কনফ্রন্টেশন বা সম্মুখ সমরের রাস্তাতে ওরা যাবে না। ওটা ওদের কালচার নয়। ওরা ভেতর থেকে এমনভাবে জিনিসটাকে প্ল্যান করবে যাতে মানে মানুষের কাছে নরেন্দ্র মোদীকে একজন মানে বিরাট একজন মানে দেশপ্রেমিক সন্ন্যাসী হিসেবে তুলে ধরা যায়, যে এবারে তিনি সারা জীবন দেশের সেবা করে তিনি দেশকে একেবারে উন্নতির শিখরে পৌঁছে দিয়ে তিনি এবারে স্বেচ্ছায় তিনি রাজনীতি ছেড়ে দিয়ে বানপ্রস্থ অবলম্বন করছেন, এরকম একটা চেহারা ওরা দিতে পারে। কিন্তু এই মুহূর্তে বিজেপির যে ক্ষমতা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের যৌথ যে ক্ষমতা যেভাবে তারা চালাচ্ছেন, তারা সহজেই নত হবেন বা তারা সেটা মেনে নেবেন সেটাও তো নয়। সেক্ষেত্রে তো সংঘাতের সমূহ সম্ভাবনা। আরএসএস এর ওই যে বললাম না যে ওদের যদি আজকে এবারে ওরা যদি 400 পারের জায়গায় সত্যি এসে পৌঁছতো, তাহলে সেই সম্ভাবনাটা ছিল। কিন্তু যেহেতু ওরা এখন একেবারেই ওরা ক্ষমতায় কোনো রকমের টিকে আছে, কোয়ালিশন সরকার গঠন করে, এবং একক সংখ্যাগরিষ্ঠতা নেই, এবং নরেন্দ্র মোদী তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই, দেহের শারীরিক ভাষা দেখলেই আমরা সবাই বুঝতে পারি যে আজকের এই 2024-এর 23শে জুনের নরেন্দ্র মোদী আর 2024-এর 23শে মের নরেন্দ্র মোদীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তিনি আর সেই আগের হম্বিতম্বি এবং আস্ফালন তার মধ্যে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আমার ধারণা যে বিজেপি দলের ভেতরেও তার একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে, এবং আরএসএস এর ভেতরে তো ইম্প্যাক্ট হয়েছে অবশ্যই। ওরা খুব বেশি দিন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে ভয়ঙ্কর জঙ্গি হিংস্র যে ব্র্যান্ড, তাদের ওরা খুব বেশি দিন ক্ষমতায় রাখবে বলে আমার মনে হয় না। তবে একটা ভয়ঙ্কর ইভিল ফোর্স যদি ক্ষমতায় থাকে, এবং সেই ইভিল ফোর্সটা যদি ধর্মান্ধ হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা ইহুদি যাই হোক না কেন, তাদের হাতে যখন ক্ষমতা থাকে, তখন তারা সেই ক্ষমতাকে ধরে রাখার জন্যে তারা হাজার রকমের মানে ছলের অভাব হয় না বলে আমরা যে বাংলায় যে কথাটা আছে, নানান রকম তারা কৌশল নিতে পারে, নানা রকম সন্ত্রাসবাদী ঘটনা ঘটতে পারে, নানা রকম যুদ্ধের ঘটনা ঘটতে পারে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে ফ্যাসিস্টদের যে নেটওয়ার্ক আছে, মোদি, ট্রাম্প, ব্রাজিলের বোলসোনারো, ফ্রান্সের লেপেন বা টার্কির এরদোগান, এই যে নেক্সাসটা আছে, ভয়ঙ্কর জঙ্গি নেক্সাস, যারা সারা পৃথিবীতে একসঙ্গে কাজ করছে, তাদের সঙ্গে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই যে ভয়ঙ্কর একটা অবিশ্বাস্য, অভূতপূর্ব যে শক্তি,
সেই শক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য একজন আরেকজনকে সাহায্য করতে পারে এবং তারা নানান রকম ছল চাতুরির আশ্রয় নিতে পারে, যাতে তাদের ক্ষমতাটা আরো বেশি সংহত হয়, শক্তিশালী হয় এবং মানুষকে অন্যভাবে মগজ ধোলাই করা সম্ভব হয় এবং ক্ষমতায় টিকে থাকা যায়। এটার সম্ভাবনা আমার মনে হয় খুব বেশি, কারণ বিজেপি সে 240ই হোক আর 250ই হোক, তারা ক্ষমতা ছাড়বে বলে আমি বিশ্বাস করি না। ওরা কেবলমাত্র নানান রকম কায়দা করে ওরা সময় কিনছে। আজকে এই সময় কিনে তারা ভেতর থেকে নানান রকম আইন পাশ করে ভারতের গণতন্ত্রটাকে একেবারে গলা টিপে মেরে ফেলবার চেষ্টা করবে। নতুন নতুন যে আইনগুলো পাশ হচ্ছে, এই যে ন্যায় যে কি একটা আইন এখন নতুন আনছে ওরা, যেখানে সমস্ত রকম গণতান্ত্রিক প্রতিবাদের রাস্তা এবং বিরোধী ব্যক্তিগুলোর, যারা প্রধান প্রধান বিরোধী দল এবং বিরোধী ব্যক্তি যেমন অরুন্ধতী রায় বা এই যে তিস্তা শীতলবাদ, এই ধরনের যে সমস্ত মানুষ আছে তাদের উপর নতুন করে আক্রমণ নেমে আসবে এবং নানান ধরনের জঙ্গি আইন পাশ করে তারা ভারতের মুক্ত চিন্তার রাস্তাটা একেবারে বন্ধ করবে। সেক্ষেত্রে আমরা জানি যে এই সরকার এখন যা রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তাদের বিরোধীদের সামলাতে যেমন বেগ পেতে, বিরোধীদের সামলানোর দিকে যেমন মনোযোগ দিতে হবে, একই রকম ভাবে ঘর সামলানোর দিকেও কিন্তু তাদের যথেষ্ট মনোযোগী থাকতে হবে। হ্যাঁ, ঘর সামলানোর মনোযোগী তো তাদের থাকতেই হবে, কিন্তু যারা একটা ইভিল পাওয়ার, যেটা একটু আগেই বললাম, যারা একটা ইভিল পাওয়ার, দানবীয় একটা শক্তি। বিজেপি তো আরেকটা রাজনৈতিক দল নয়, বিজেপি কংগ্রেস নয়, বিজেপি তৃণমূল নয়, বিজেপি সিপিএম নয়, বিজেপি আপ নয়, বিজেপি ডিএমকে নয়, বিজেপি হচ্ছে আরএসএস। আরএসএস হচ্ছে আসল চালিকা শক্তি। ফলে এই যে প্রধান যে তফাৎটা, এই প্রধান তফাৎটা এবারে আমি কয়েক মাস ধরে দেশে বোধহয় মানে অসংখ্য মিটিং করেছি, জনসভা করেছি, রাস্তায় নেমে কথা বলেছি মানুষের সঙ্গে, নানান জায়গাতে আমি মানুষকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি এবং এই জিনিসটাকে বারবার করে মানুষের সামনে তুলে ধরতে হবে যে আরএসএস এখন যে বিষয়টা নিয়ে আপনি শুরু করলেন, আরএসএস এখন যে কথাগুলো বলছে, মোহন ভাগবত এখন যে কথাগুলো বলছে, এটা কেবলমাত্র একটা সময় কেনার জন্যে কতগুলো সাজানো কথা, যাতে তারা দেখাতে পারে যে বিজেপি কি করছে না করছে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা আরএসএস একেবারেই আলাদা। আমরা এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত আত্মম্ভরিতা, অহংকার, ঔদ্ধত্য, মণিপুর, এসব কিছুতেই আমরা কোনোদিনও বিশ্বাস করিনি। আমরা চিরকালই এর থেকে ঊর্ধ্বে ছিলাম, কিন্তু গত 10 বছর আমরা চুপ করেছিলাম, আমরা একটাও কথা বলিনি। মণিপুর যখন চলছে, মেয়েদের যখন রাস্তায় নেকেট করে প্যারেড করে নিয়ে যাওয়া হচ্ছে, যে সমস্ত বর্বর ঘটনা, পৈশাচিক ঘটনা ঘটে গেছে একটার পর একটা, আমরা কিন্তু কোনো কথা বলিনি। আমরা ইলেকটোরাল বন্ড নিয়ে একটা কথা বলিনি, আমরা পিএম কেয়ার্স নিয়ে একটা কথা বলিনি, আমরা হাতরাস নিয়ে একটা কথা বলিনি, আমরা উন্নয়ন নিয়ে একটা কথা বলিনি, আমরা অমিত শাহের এই সমস্ত জঙ্গি যে ইউএপিএ, পিএমএলএ, এই সমস্ত ভয়ঙ্কর যে হিংস্র আইনগুলো পাশ করিয়ে গেছে একটার পর একটা, বিরোধী দলকে সংসদ থেকে বহিষ্কার করে দিয়ে, তখন আমরা একটাও কথা বলিনি। হঠাৎ আমরা এখন দেখাতে চাইছি যে আমরা এই সমস্ত নোংরামির ঊর্ধ্বে। এর থেকে বড় হিপোক্রেসি আর কিছু হতে পারে। এবারে নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? 400 পারের বিজেপি আর 250-এ আটকে যাওয়া বিজেপি খানিকটা কি বিরোধীদের অক্সিজেন অবশ্যই বাড়তি যোগান দিয়েছে, বা দেশের মানুষের সামনেও যে ধরনের আশঙ্কা করা হচ্ছে, আপনি যে বক্তব্যগুলো আপনার উঠে আসছে, যা হতে পারতো, আর সেই হতে পারার ক্ষেত্রে কতটা পিছিয়ে রইলো এই নির্বাচনের ফলাফলে? হ্যাঁ, ওরা একটা বিরাট ধাক্কা খেয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে লড়াই করেছে। পশ্চিমবাংলার মতন জায়গায়, মহারাষ্ট্রের মতন জায়গায়, যেখানে ওরা ক্ষমতা দখল করে থেকেছে বা ক্ষমতা দখল করতে চাইছে দীর্ঘকাল ধরে, বা উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে ওরা একটা ভয়ঙ্করভাবে যোগীর নিপীড়ন চলছে দীর্ঘকাল ধরে, যেখানে মুসলমানদের ফ্রিজে মাংস রাখার জন্য তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, যেখানে একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা একটা দৈনন্দিন ঘটনা, সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষ সেটাকে আর কোনো ঘটনা বলেই মনে করে না। হ্যাঁ, এবং যেখানে আপনার এনকাউন্টারে বিচার বহির্ভূত হত্যা একটার পর একটা ঘটে চলেছে, যেখানে মানুষকে বলা হচ্ছে যে এই লোকটা চোর বা এই লোকটা খুনি বা এই লোকটা সন্ত্রাসী, কোনো বিচার করার দরকার নেই, তাকে রাস্তায় গুলি করে মেরে ফেলো, পরে বিচার হবে। এই যে ত্রাসের রাজত্ব চলছে, এই ত্রাসের রাজত্বের বিরুদ্ধে
যে মানুষ বেরিয়ে এসে ভয় কাটিয়ে বেরিয়ে এসে তারা যে তাদেরকে প্রতিহত করার একটা জায়গাতে এসে পৌঁছেছে, এটা আমাদের দেশের সাধারণ মানুষের এবং গণতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার একটা বিরাট বিজয় বলে আমি মনে করি। অর্থাৎ বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে আরএসএস যতই বিজেপির বিরুদ্ধে মন্তব্য করুক, বক্তব্য রাখুক, বিজেপি আর আরএসএস তাদের নীতি এক, তাদের চলার পথ এক, এবং তাদের যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সমস্তটাই এক। শুধুমাত্র নির্বাচনের এই ফলাফলের কারণে আজ আরএসএস এর এই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। একেবারেই তাই। এবং মনে রাখতে হবে যে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা হয়েছিল হিটলার মুসোলিনির জঙ্গি ফ্যাসিবাদের আদর্শ অনুসরণ করে। সাভারকার, গোলওয়ালকার এই ধরনের যে সমস্ত তাদের যে শীর্ষ নেতা, তারা যে সমস্ত কথাবার্তা বলে এসেছে যে ভারত হচ্ছে কেবলমাত্র হিন্দুদের জন্য, এখানে মুসলমানদের, খ্রিস্টানদের এবং অন্যান্য যে সমস্ত মানুষরা আছে এবং অন্যান্য দর্শন আছে যেমন সমাজবাদ, তারা হচ্ছে ভারতের 3 প্রধান শত্রু। এবং 2025 সালে তারা যেন তেন প্রকারণ অবস্থাতে ভারতকে একটা তার যে এতকালের 47-এর পরবর্তী যে ভারতকে আমরা দেখেছি, ধর্মনিরপেক্ষ, সমাজবাদী, সমানাধিকারের ভারত, শত বাধা বিপত্তি, অভাব অভিযোগ ব্যর্থতার মধ্যেও সেই কাঠামোটা এখনো পর্যন্ত বজায় রয়েছে। কিন্তু ওরা সেই কাঠামোটাকে ভেঙে চুরমার করে দিতে চায়। ওরা কেবলমাত্র সময় কিনছে। আরএসএস এর এই সমস্ত কথায় যেন আমরা না ভুলি, এবং তারা এতকাল ধরে যে দুধ ঘি খেয়েছে বিজেপি সরকারের আমলে, সেই দুধ ঘি খাওয়ার রাস্তা থেকে তারা সরে এসে এখন তারা সাধু সাজার চেষ্টা করছে। তার প্রতি যেন আমরা অবিশেষ নজর রাখি। অনেক ধন্যবাদ পার্থবাবু। আমাদের সঙ্গে ছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়, তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।